হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক প্রশ্নোত্তর পেপার 2026 এর অঙ্কের পেজ নাম্বার 381, এটা বেথুন কলেজিয়েট স্কুল এর একদাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। এখানে আরেকটা কথা বলে রাখি যে আমি আমার চ্যানেলে প্রত্যেকটা সেট যে স্কুল আছে প্রত্যেকটা স্কুলের একদম এক দাগ থেকে শুরু করে একদম 15 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো কিন্তু ধারাবাহিকভাবে করছি। তো তোমরা অবশ্যই পরের অঙ্কগুলো দেখার জন্য বা ফুল পেজ সমাধানের জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলের সাথে থাকো। এখানে একের এক দিকে আছে, আসল ও 5 বছরের সুদের অনুপাত 10:3 হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তাহলে এখানে আই সমান PRT/100 সরল সুদের যে সূত্র, সেই সূত্র ব্যবহার করে আমরা সহজে অঙ্কটা করতে পারবো। একের এক, আই সমান PRT/100, যেখানে আই সমান সুদের পরিমাণ, পি সমান আসল, আর সুদের হার এবং টি সময়। তাহলে এখানে কি কি তথ্য দেওয়া আছে দেখে নিই। তো এখানে আসল ও সুদের অনুপাত দেওয়া আছে, তাহলে আমি 10:3 দেওয়া আছে। আসল 10x ধরবো এবং সুদের পরিমাণ 3x ধরবো। মনে করি আসল সমান আসল 10x টাকা ও সুদের পরিমাণ 3x টাকা। তাহলে এখানে এবার সূত্রের দিকে দেখাও। IPRT কিসের মান কত দেওয়া আছে লিখে নিই। আই সমান পি সমান আর সমান টি সমান। তো এখানে আই দেওয়া আছে 3x টাকা, এখানে লিখলাম 3x টাকা। পি ফর আসল, এটা দেওয়া আছে 10x টাকা। আর ফর সুদের হার, এর সুদের হার বের করতে হবে। এবং এখানে টি ফর 5 ইয়ার্স। তো এখানে লিখবো, আমরা জানি যে আই সমান PRT/100 বা PRT সমান 100I, বজ্রগুণ করলাম। এখন আমাকে যেহেতু আর এর মান বের করতে হবে, আর সমান লিখব 100I/P এবং টি নিচে আসবে, তাহলে পিটি সমান 100 লিখলাম, আই ফর ইন্টারেস্ট সুদ 3x লিখলাম, আসল ছিল 10x এবং টি ছিল 5 বছর। x কেটে দিলাম, 10 × 100, 10 এবং 5 কেটে এখানে 2 এবং 3 গুণ করলে 3 × 6, অতএব আর সমান 6%, অর্থাৎ বার্ষিক সুদের হার 6%। দুই দেখা আছে কোন শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। ax² + bx + c = 0, তাহলে এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে কোন শর্তে? তাহলে আমরা যদি এটা 1 নম্বর নাম দিই, তাহলে এবং 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা ধরে নিই। মনে করি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা, বিটা ধরবো না, আরেকটা শূন্য ধরবো, কারণ কোন শর্তে শূন্য হবে সেই শর্তটা বের করতে হবে। তো একটা আলফা ধরলাম, আর একটা যেহেতু শূন্য হবে বলাই আছে, তাহলে সেটা শূন্য ধরেছি। তাহলে বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু শূন্য সমান C/A। আলফা আর শূন্য গুণ করলে শূন্য হলো, সমান C/A। এবার যদি বজ্রগুণ করি তাহলে পাবো C সমান 0 এবং এ গুণ করলে 0। তাহলে এটাই হলো সেই শর্ত, যে শর্তে প্রদত্ত সমীকরণের একটি বীজ শূন্য হবে। তাহলে C সমান 0, এটাই হলো শর্ত। তারপর আছে tan θ ইন্টু tan 2θ সমান 1 হলে sin² 2θ + tan² 2θ এর মান কত হবে? তাহলে 1/3, এখানে আছে tan θ ইন্টু tan 2θ, এটা সমান 1 দেওয়া আছে। এখান থেকে বলতে পারি tan θ সমান 1/tan 2θ নিচে আসবে 1/2θ, আর 1/tan এটা আমরা জানি cot 2θ। আর cotকে tan করতে গেলে আমরা কোন পাল্টে cotকে tan করতে পারি?
টু থিটার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস টু থিটা। তাহলে টেন থিটা সমান 90 ডিগ্রি মাইনাস টু থিটা পেলাম। তাহলে এখান থেকে বলতে পারি তুলনা করে টেন যদি তুলে দিই মনে মনে, তাহলে থিটা সমান পাবো 90 ডিগ্রি মাইনাস টু থিটা, বা থিটা আর টু থিটাকে সমান চিহ্নের বাদিকে রাখলে প্লাস টু থিটা সমান 90 ডিগ্রি, বা থ্রি থিটা সমান 90 ডিগ্রি। এখান থেকে পাই থিটা সমান 90 ডিগ্রি বাই 3, এটা হলো 30 ডিগ্রি। থিটা সমান 30 ডিগ্রি পেয়েছি। এখন আমাকে বের করতে হবে সাইন স্কোয়ার টু থিটা। আচ্ছা, এখানে একেবারে আমি টু থিটা বের করে নিই, বা টু থিটা সমান 2 ইন্টু 30 ডিগ্রি, বা টু থিটা সমান 2 ইন্টু 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে অতএব সাইন স্কোয়ার টু থিটা প্লাস টেন স্কোয়ার টু থিটা সমান সাইন স্কোয়ার টু থিটা পাওয়ার 60 ডিগ্রি প্লাস টেন স্কোয়ার টু থিটা পাওয়ার 60 ডিগ্রি। তাহলে সমান দেখো সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান √3/2 তার স্কোয়ার, টেন 60 ডিগ্রি মান √3 স্কোয়ার আছে বলে স্কোয়ার দিলাম। তাহলে সমান পাবো 3/4 প্লাস 3, 4 লসাগু, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 3 1 3, নিচে 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 3কে গুণ, 3 4 12। তাহলে সমান 15/4, 4 দিয়ে 15কে ভাগ করতে পারি, 3 4 12, তাহলে সমান 3 পূর্ণ 3 4। এটা ও কেন্দ্রীয় বৃত্তে পিকিউ একটি ব্যাস, বৃত্তের পরিধির উপর আর একটি বিন্দু, পি আর সমান কিউ আর হলে কোন আর পি কিউ এর মান কত হবে? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে পিকিউ একটি ব্যাস, এটা হলো আর কেন্দ্রীয় বৃত্ত, পিকিউ একটি ব্যাস, এটা ইজ পিকিউ। আর কেন্দ্রীয় বৃত্তে পিকিউ একটি ব্যাস। এবার পরিধির না, ও কেন্দ্রীয় বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্তে পিকিউ একটি ব্যাস, পরিধির উপর আর একটি বিন্দু, আমি এখানে একটা বিন্দু নিলাম আর, তারপরে পি আর সমান আর কিউ। আচ্ছা, তাহলে আরটা এখানে নিলে হবে না, এমনভাবে নিতে হবে যে পি আর সমান আর কিউ হয়, তাহলে ঠিক এই জায়গাতে নিলাম। তাহলে এটা সমান, এখন কোন আর পি কিউ, এখানে আর বিন্দুটা আর পি কিউ এর মান বের করতে হবে। তো আমরা জানি যে এটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, এই কোণটা 90 ডিগ্রি, আবার এই দুটো বাহু পরপর সমান, তাহলে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা 45 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখব কি পি আর কিউ সমান অর্ধবৃত্তস্থ কোণ। এর মান আমরা জানি যে 90 ডিগ্রি হয়, এই কোণ অর্ধবৃত্তস্থ কোণ, এর মান হবে 90 ডিগ্রি। আবার ত্রিভুজ পি কিউ আর এর পি আর সমান কিউ আর, অতএব এই কোণটা পরপর সমান হবে, এই কোণটার নাম আর পি কিউ সমান এই কোণ আর কিউ পি, এটার মান কিন্তু বের করতে হবে আমাদের। তাহলে আর কিউ পি সমান তিনটে কোণ মিলে 180 ডিগ্রি, তার থেকে ওপরের 90 ডিগ্রিটা বিয়োগ করে দেব, বিয়োগ করে দিয়ে যত হবে এই 2 ভাগে ভাগ করে দেব 2, তাহলে এটা সমান হলো বিয়োগ করলে 90 ডিগ্রি বাই 2, আর এটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। পাশে আছে একটি লম্ববৃত্তাকার
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে কত %? তাহলে এখানে কি হলো, এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো। তাহলে যেহেতু আমরা জানি শঙ্কুর, এটা মুখে মুখে উত্তর করা যায়, আবার আমরা অঙ্ক কষে উত্তর করতে পারি। তো যাই হোক, এখানে দেখো যে উচ্চতা দ্বিগুণ করা হয়েছে, তাহলে আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এইচটা যদি দ্বিগুণ করা হয় তাহলে এটা হয়ে যাবে 2 × 1/3 পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ ডবল হয়ে যাবে। আর ডবল হলে আমরা জানি সেটা 100% হয়। তো যাই হোক, এটা আমরা এইভাবে মুখে মুখে না করে এটা অঙ্ক কষে কীভাবে করব সেটা দেখে নিই। তো অঙ্ক কষে করার জন্য শঙ্কুর ব্যাসার্ধ আর এবং উচ্চতা প্রথমে এইচ ধরে আয়তনটা লিখে ফেলতে হবে। তাহলে 1/5 মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ আর একক ও উচ্চতা এইচ একক। তো এখন আয়তন বের করতে হবে, অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ এত ঘন একক উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত হয় দেখে নিই। উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হয় সমান 1/3 পাই আর স্কয়ার এইচের জায়গাতে 2h বসাবো, ঘন একক সমান দুইটা সবার প্রথমে নিলাম 1/3 পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ এটা দ্বিগুণ হয়ে গেল আয়তনটা। তাহলে আয়তন শতকরা কত বৃদ্ধি পেল দেখে নিই। আয়তনের শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি হবে বৃদ্ধির পরিমাণ ইন্টু 100, বৃদ্ধি ইন্টু 100, আর নিচে হবে প্রাথমিক মান। সমান দেখো বৃদ্ধির পরিমাণ কি করে হিসাব করব, এই পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব, অর্থাৎ 2/2 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা হলো এর সাথে 100 গুণ ইন্টু 100, আর নিচে হবে প্রাথমিক মান, মানে 1/3 পাই আর স্কয়ার এইচ। তো দেখো দুখানা 1/3 পাই আর স্কয়ার এইচ থেকে একখানা 1/3 পাই আর স্কয়ার এইচ বিয়োগ করছি, তাহলে আর একখানা থাকবে, একখানা 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা বরং ব্র্যাকেটে রাখি, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে, ইন্টু 100, আর নিচে তাই 1/3 পাই আর স্কয়ার এইচ আছে, এটা একটা সেম তাই কেটে দিলাম, তাহলে এটা হবে শতকরা 100 অংশ, শতকরা 100 অংশ। তাহলে কি হবে, এখানে লিখতে হবে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে, অতএব শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে 100%। এরপরে 1/6, 1/6তে আছে 94, 33, 86, 32, 80, 48, 70 সংখ্যাগুলির মধ্যমা কত। তাহলে সংখ্যাগুলিকে আগে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, আর মধ্যমা আমরা সংখ্যাগুলোকে দেখে মুখে মুখে করতে পারি, বা এন ধরে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যাটাকে এন ধরে আমরা আলাদা করে সূত্র দিয়ে মধ্যমা হিসাব করতে পারি। তো যাই হোক, সংখ্যাগুলিকে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই। তাহলে লিখব প্রদত্ত সংখ্যাগুলি হলো, আমি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিচ্ছি, বাট এখানে লিখলাম না, বা সেক্ষেত্রে লিখতে পারতাম প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো এখানে সবচেয়ে ছোট আছে 32, তারপরে 33, আচ্ছা এখানে
32 33 32 33, তারপরে আছে 48 32 33 48 70 80 86 94, 70 80 86 94, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, সাতখানা সংখ্যা হলো। তাহলে মাঝখানে কোন সংখ্যাটা আছে সেটাই মধ্যমা। তাহলে মাঝখানের সংখ্যাটাকে বের করতে গেলে এদিকে আমরা এগিয়ে আসছি মনে করো 3 ঘর, এদিকেও এগিয়ে আসছি 3 ঘর, দেখো মাঝখানে কিন্তু 70 হয়ে গেল। তাহলে মধ্যমা সমান, যেহেতু এটা এমসিকিউ, আমরা এখানে এইভাবে মধ্যমা আন্দাজ করে এইভাবে আমরা মধ্যমা হিসাব করতে পারি, মধ্যমা সমান 70। আর যদি এভাবে না করতে চাই, যদি আমরা আরও বড় করে করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমি এখানে করে দিচ্ছি। সেক্ষেত্রে করতে হবে কি, এখানে এটা লিখে তারপরে লিখতে হবে এখানে n সমান 7, 1 2 3 4 5 6 7, 7, এটি বিজোড় সংখ্যা, এটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা বের করব n+1/2 সমান 7+1/2 সমান 8/2 সমান 4। তাহলে মধ্যমা সমান চতুর্থ পদ, মধ্যমা সমান চতুর্থ সংখ্যা বা চতুর্থ পদ, চতুর্থ পদ সমান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এক্ষেত্রেও কিন্তু 70 আসছে। তাহলে তোমাদের যেটা পছন্দ সেই নিয়ম তোমরা করতে পারো। আর এখানে আছে 2 এর 1 দাগ, যদি চারটি সংখ্যা x 3x x ও y সমানুপাতে থাকে তাহলে y এর মান কত হবে। তাহলে সমানুপাতে যেহেতু আছে, তো আমরা প্রথমেই লিখে দেব প্রশ্নানুসারে x/3x সমান 3/y, x x কেটে দিলাম ওপর নিচে, তাহলে 1 3 সমান 3/y, বজ্রগুণ করলে পাই y সমান 3 3 9, তাহলে y এর মান হবে 9। আচ্ছা, এরপরে আছে এরপরে 2 দাগ, a 500 টাকা 9 মাসের জন্য, b 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলে লভ্যাংশ তাদের মধ্যে কি অনুপাতে বণ্টিত হবে, অর্থাৎ সময়ের সাপেক্ষে এ ও বি এর মূলধনের অনুপাত বের করতে হবে। তো এখানে লিখব সময়ের সাপেক্ষে এ ও বি এর মূলধনের অনুপাত সমান। তো দেখো 500 টাকা 9 মাসের জন্য, আর বি 600 টাকা 5 মাসের জন্য, বি এর টাকা খাটছে। তাহলে 5 নং 45 45 0 0 ইস টু 5 ছক 30 30 0 0। তো 100 দিয়ে ভাগ করলে 45 ইস টু 30, এবার 15 দিয়ে ভাগ করব, তাহলে 3:2। তাহলে এখানে লভ্যাংশ, যেহেতু এটা মূলধনের অনুপাত, তাহলে লভ্যাংশ এই মূলধনের অনুপাতেই বণ্টিত হবে, অর্থাৎ 3:2 অনুপাতে বণ্টিত হবে। এর পরবর্তী অঙ্ক আছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যে দুটি দৈর্ঘ্যের সমান, ইউবি সমান 60 ডিগ্রি হলে সিওডি এটাও 60 ডিগ্রি হবে। যদি আমরা ছবিতে দেখাই 2-3 একটা বৃত্ত আঁকলাম, ও কেন্দ্রীয় বৃত্ত এই যে এবং এই যে সমান দৈর্ঘ্যের, তাহলে এবি সিডি এটা একটা ত্রিভুজ তৈরি হলো, এটা একটা ত্রিভুজ তৈরি হলো। তো আমি এখানে আঁকছি কেন, আমি এটা 60 ডিগ্রি হলে এটাও যে 60 ডিগ্রি হবে সেটা প্রমাণ করে দেখাবো, সেই জন্য আঁকছি। আমি প্রথমেই, তোমরা যখন এই জ্যায়ের দৈর্ঘ্য সমান হবে, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রের ক্ষেত্রে সমান কোণ উৎপন্ন করে, এই সেন্সে তোমরা সিওডি সমান 60 ডিগ্রি লিখতে পারো। এটা যেহেতু এমসিকিউ সেহেতু কোনো অসুবিধা নেই। বাট এটা কিভাবে আসছে প্রমাণ করার জন্য আমরা দুটো ত্রিভুজ এঁকে নেব। তো এবার দেখো, এই দুটো ত্রিভুজে ও এ এবং ও সি পরপর সমান, ও বি ও ডি পরপর সমান, সমান দৈর্ঘ্যের জ্যা অর্থাৎ এই দুটো বাহু পরপর সমান। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, আর সর্বসম যখন, তাহলে একই রকম দেখতে কোণ এটা পরপর সমান হবে,
এই কোণটা পরপর সমান হবে, এই কোণটা পরপর সমান হবে। এটি যেহেতু 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি হবে, তাই লিখেছি সিওডি সমান 60 ডিগ্রি। 4 দাগে আছে 4/6 স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, এর মান কত হবে? দুইয়ের 4, 4 সেক স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, এটা আছে। তাহলে নিচে সেক থাকলে আমরা উপরে কস লিখতে পারি, তাহলে 4 কস স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা আমরা জানি কোসেক স্কোয়ার থিটা। এই সূত্রগুলো মনে রাখতে হবে, তা নাহলে অঙ্কগুলো করা অসম্ভব। প্লাস 3 সাইন স্কোয়ার থিটা সমান 4 কস স্কোয়ার থিটা। আচ্ছা, নিচে নিচে কোসেক থাকলে আমরা 1/কোসেক মানে সেটা সাইন, এটাও মনে রাখতে হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা দুই জায়গাতে আছে, যোগ করে বসাবো 4 সাইন স্কোয়ার থিটা, তারপরে কস স্কোয়ার থিটা আছে 4 কস স্কোয়ার থিটা। তো 4 কমন নিলে আমরা পাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর আমরা জানি 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্র আছে, এটা সমান 1, তাহলে এটা সমান 1 হলো, তাহলে এর মান 4। একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা কত? আমরা নিরেট অর্ধগোলক বলতে একটা হাফ তরমুজ কল্পনা করতে পারি। হাফ তরমুজের দুটো তল, একটা গ্রিন কালারের তল আর একটা রেড কালারের তল। তাহলে এখানে তল সংখ্যা 2, অর্থাৎ অর্ধগোলকের একটা সমতল আছে যেটা রেড কালারের বলছি তরমুজের ক্ষেত্রে, আর একটা বক্রতল আছে যেটা গ্রিন কালারের তল বলছি। সামেশন অফ 10i/11, যেখানে i = 1 to 10, এর মান কত হবে? সামেশন অফ i = 1 to 10, 10i/11, অর্থাৎ কি হবে? আমরা i এর মান প্রথম 1 বসাবো, যোগ চিহ্ন দিয়ে i এর মান 2 বসাবো, তো এটা হবে 10/11 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 2/11 প্লাস 10 ইন্টু 3/11, এইভাবে চলবে কত পর্যন্ত? 10 পর্যন্ত, অর্থাৎ 10 ইন্টু 10/11। তো আমি এক কাজ করব, 10/11 কমন নেব, কমন নিলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 11, অর্থাৎ 1 প্লাস 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো পরপর যোগ করে বসাতে হবে। তাহলে প্রথম তোমরা সহজ একটা সূত্র দেখে নাও, আমরা যদি 1 থেকে এই সংখ্যাগুলো পরপর যোগ করি তাহলে হবে n/2 ইন্টু 1 প্লাস n, এটাও কিন্তু এই সংখ্যাগুলো যোগফলের সূত্র। তাহলে তোমরা এখানে কি 10টা সংখ্যা আছে, তাহলে 10/2 ইন্টু 1 প্লাস 10, 1 প্লাস 10, তাহলে যোগ করে এটা আসবে, তোমরা আপনি যোগ করতেই পারো, যেমন 10 আর 9 19, 19 আর 9 27, 19 আর 8 27, এরকম করে পরপর আমরা যোগ করে করে দেখব একই রেজাল্ট আসবে। তো এখানে পেলাম 10/11 ইন্টু এটা 10/2 আছে, তাহলে এখানে আমরা কাটাকুটি করে 5 লিখতে পারি, 5 লিখলাম, আর এখানে 1 প্লাস 10 অর্থাৎ 11, 11কে কেটে দিলে 5 10 কে 50। 3 দেখে আছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি যদি x সমানুপাতি z এবং y সমানুপাতি z হয় তাহলে x প্লাস y সমানুপাতি z হবে। এখন এটা আমরা অঙ্ক কষে দেখব যে এটা x প্লাস y সমানুপাতি z হবে কিনা। তাহলে এখানে আছে x সমানুপাতি z ও y সমানুপাতি z, তাহলে এখান থেকে বলতে পারি অতএব x সমান k1z ও y সমান k2z, যেখানে k1 ও k2 ভেদ ধ্রুবক, k1 ও k2 ভেদ ধ্রুবক,
অতএব এক্স প্লাস ওয়াই সমান এক্স সমান k1z প্লাস ওয়াই সমান k2z। তাহলে বলতে পারি, আচ্ছা এখান থেকে আমরা জেড কমন নিয়ে নিই, জেড কমন নিলে k1 প্লাস k2, তাহলে এক্স প্লাস ওয়াই সমান k1 প্লাস k2 ইন্টু জেড। এখন k1 k2 ধ্রুবক ছিল, তাহলে বলতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান ধ্রুবক ইন্টু জেড। তাই যদি হয় এক্স প্লাস ওয়াই সমান ধ্রুবক ইন্টু জেড হয়, তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই সমানুপাতি জেড। তাহলে এটা সত্য, কারণ প্রশ্নে এটাই দেওয়া আছে। 3-2। আচ্ছা 3-2তে আছে যদি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ। দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে। তাহলে চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে, এটা সত্য নয়, এটা মিথ্যা। কারণ দেখে নাও। তাহলে যদিও এটা প্রশ্নে সত্য দেওয়া আছে, কিন্তু এটা যে মিথ্যা হবে, দেখো মনে করো এটা একটা চতুর্ভুজ এ বি সি ডি, আর এটা একটা চতুর্ভুজ পি কিউ আর এস। তাহলে এ কোণ, এখানে এ কোণ সমান পি কোণ, বি কোণ সমান কিউ কোণ, সি কোণ সমান আর কোণ, ডি কোণ সমান এস কোণ। তাহলে এই অনুরূপ কোণগুলো পরপর সমান, তারপরেও আমরা কিন্তু এই চতুর্ভুজ এবং এই চতুর্ভুজকে সদৃশ বলতে পারছি না। সুতরাং অনুরূপ কোণগুলো সমান হলেও দুটি চতুর্ভুজ কিন্তু সদৃশ নাও হতে পারে, সুতরাং এটা মিথ্যা। এরপরে আছে 3 দাগ। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। হ্যাঁ, এটা সত্য, কারণ আমরা জানি শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। যদি আমরা ছবি এঁকে দেখাই, তো এটা শঙ্কুর ভূমি আঁকছি। তাহলে মনে করো এটা একটা শঙ্কু, এখান থেকে ভূমির উপরে একটা লম্ব টানলাম, এটা শঙ্কুর উচ্চতা, এটা শঙ্কুর ব্যাসার্ধ, এখান থেকে পর্যন্ত এটা তির্যক উচ্চতা। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ মিলে সমকোণী ত্রিভুজ তৈরি করে। এই কোণটা 90 ডিগ্রি, আর এটা হলো এটা তির্যক উচ্চতা। তাহলে এটা কিন্তু সত্য বলা আছে, এটা সত্য। 3-4 সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি সমান সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78-এর জায়গাতে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কিন্তু সাইন থিটা। তাহলে সাইন 12 ডিগ্রি মাইনাস এটাও হয়ে গেল সাইন 12 ডিগ্রি। তাহলে বিয়োগ করে 0 হলো, কিন্তু প্রশ্নে 1 দেওয়া ছিল, তাহলে এটা মিথ্যা দেওয়া আছে, এটা মিথ্যা দেওয়া আছে। এরপর 5 দাগ। একটি ব্যবসায়ী রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তাহলে লাভের অনুপাত যা হবে এই মূলধনের অনুপাত তাই হবে। তাহলে আমি এখানে লাভের অনুপাতটা বের করে দেখি কত আসছে। লাভের অনুপাত তো এখানে প্রথমে আছে রাজুর নাম, পরে আছে আসিফের নাম। তাহলে রাজু মোট লাভের 80 টাকা পেয়েছে আর আসিফ পেয়েছে 100 টাকা। তাহলে 20 দিয়ে ভাগ করলে 4×20 80, 5×20 100। কিন্তু মূলধনের অনুপাত এখানে 4:5 বেরিয়েছে, বাট মূলধনের অনুপাত দেওয়া আছে 5:4, সুতরাং এটাও মিথ্যা। এবং 6 দাগে আছে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। তাহলে দেখা যাক সংখ্যাগুলোকে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখি, লেখার পরে আমরা কোনো কিছু হিসাব না করে মধ্যমা কিন্তু বলতে পারবো। তাহলে 3, 5, 14, 18, 20। তাহলে মধ্যমা বলতে মাঝখানের সংখ্যাটাকে বোঝায়। এদিকে 2 ঘরে এগুলে, এদিক থেকে 2 ঘরে এগুলে, মাঝখানে 14 পাচ্ছি। তাহলে এখানে হবে মধ্যমা সমান 14।
মধ্যমা সমান 14, কিন্তু প্রশ্ন বলা আছে 18, সুতরাং এটা মিথ্যা। চারের এক দিকে আছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে রোহনের মূলধন কত? তাহলে মোট লাভ বলা আছে 1500 টাকা বা 1500 টাকা। এর থেকে রাজীবের লাভটা বিয়োগ করলে আমরা রোহনের লাভ পাবো। তাহলে লাভের অনুপাত বের করে সেই অনুপাত থেকে রোহনের মূলধন বের করতে পারবো। তো এখানে রাজীবের লাভ, তাহলে প্রথমে লিখি মোট লাভ সমান 1500 টাকা, রাজীবের লাভ সমান 1500 টাকা, অতএব রোহনের লাভ সমান 1500 মাইনাস, না রাজীবের লাভ এখানে 900 টাকা ছিল, 1500 মাইনাস 900 টাকা সমান 600 টাকা, তাহলে এটা রোহনের হলো। রাজীব ও রোহনের লাভের অনুপাত, সমান 900:600, মানে 9:6, 3:2। তাহলে আমাকে এখন রাজীবের মূলধন বের করতে হবে, না রোহনের মূলধন বের করতে হবে। তাহলে লিখব রাজীবের মূলধন বাই রোহনের মূলধন, তাহলে মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাত তাই হয়। তাহলে এটা হলো 3/2। এখানে রাজীবের মূলধন দেওয়া আছে, রাজীবের মূলধন 6000 টাকা দেওয়া আছে, তাহলে 6000 টাকা বাই রোহনের মূলধন সমান 3/2। এখান থেকে বলা যায় 3 ইন্টু রোহনের মূলধন সমান 2 ইন্টু 6000 টাকা বা রোহনের মূলধন সমান 2 ইন্টু 6000 টাকা বাই 3, 3 দুগুণ 6, তাহলে 2000, আর এদিকে 2 গুণ করলে এটা হলো 4000 টাকা। অতএব রোহনের মূলধন সমান রোহনের মূলধন সমান 4000 টাকা। এরপরে 4/2তে আছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা নির্ণয় করো। এটা চক্রবৃদ্ধি সুদ, দ্বিগুণ হয়েছে n বছরে, তাহলে 4 গুণ হবে কত বছরে সেটা বের করতে হবে। তো মনে করি সুদের হার বলা নেই, তাহলে সুদের হার সমান r%। অতএব তাহলে দ্বিগুণের বেলাতে যখন দ্বিগুণ হবে সুদে আসলে, তাহলে এ যেটা আছে আমরা জানি যে সূত্রটা এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদাসল বা সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র।
এখন এ হলো সোজাসুল মিলে। তো প্রথম অঙ্কে বলা আছে, দেখো প্রশ্নের মধ্যে, যে দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ হয়েছে মানে কি হলো, আগে ছিল পি টাকা নিয়ে, পি টাকা আসল, আসল নিয়ে শুরু করেছে, তাহলে এখন হয়েছে দ্বিগুণ, অর্থাৎ 2p। এটা সমান p ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এনটা কেন দিলাম, কারণ ওখানে বছরটা n বছরে দ্বিগুণ হবে বলা আছে। তো উভয় দিক দিয়ে 2 কেটে দিলাম, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 + r/100, 1 + r/100 সমান 2 টু দি পাওয়ার nটাকে আমি 1/n হিসাবে লিখলাম। তো কত বছরে 4 গুণ হবে, তো 4 গুণ কত বছরে হবে সেটা আমরা ধরে নেব, যে মনে করি m বছরে 4 গুণ হবে, মনে করি m বছরে 4 গুণ হবে, এটা ধরে নিলাম। তাহলে অতএব a মানে সুদাসল, এটা হবে 4 গুণ, এটা সমান একই সূত্র আবার ব্যবহার করব, p ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n আছে, n এর জায়গাতে এখন m লিখব, কারণ এখন আর দ্বিগুণ নেই, এখন 4 গুণ হয়েছে, আর আমরা ধরেছিলাম যে m বছরে 4 গুণ হবে, তাই n এর জায়গাতে n লিখেছি এবং এখানে 4 গুণ লিখেছি। pp কেটে দিলাম দুই দিক থেকে, তাহলে 1 + r/100 এর মান এখানে আছে 4 টু দি পাওয়ার 1/m পাওয়ারে। এই সূত্রটা আমরা ব্যবহার করলাম। দেখো a টু দি পাওয়ার n হলে, এটা সমান x হলে আমরা লিখি a সমান x টু দি পাওয়ার 1/n, এভাবে লিখি। তো এই সূত্রটাই আমি এখানে ব্যবহার করেছি এটা থেকে এটা লেখার জন্য। তাহলে কি পেলাম, 1 + r/100, এটা 2 টু দি পাওয়ার 1/n, এখানে পেলাম 1 + r/100, এটা সমান 4 টু দি পাওয়ার 1/m। তো আমরা চাইলে 4কে 2 এর স্কোয়ার লিখতে পারি, টু দি পাওয়ার 1/m সমান 2 টু দি পাওয়ার 2 একে 2, 2/m। তাহলে এটা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। 1 আর 2 তুলনা করলে বাদিকটা সেম আছে, দেখো এর বাদিকটা যা এর বাদিকটাও তাই, তাহলে বাদিকটা যখন সমান আছে তাহলে ডান দিকটা আমরা সমান লিখতে পারি। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। এক ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। 1 নম্বর সমীকরণে বলা আছে ডান দিকে আছে 1/n, 2 নম্বর সমীকরণে ডান দিকে আছে 2/m। দুই দিক দিয়ে উঠিয়ে দিলে বা দুই দিকে তুলনা করলে আমরা পাই 1/n সমান 2/m। এখন আমাকে m এর মান বের করতে হবে। m সমান পর্যগুণ করলাম, m ইন্টু 1 m, 2 ইন্টু n, তাহলে 2n। তাহলে এটা অ্যাকচুয়ালি 2n বছরে 4 গুণ হবে, অতএব 2n বছরে 4 গুণ হবে। 3 দাগে আছে ax² + bx + 35 = 0 সমীকরণে বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে এটা 4 এর 3, 4 এর 3 সমীকরণটা আছে, আমি লিখব প্রদত্ত সমীকরণটি হলো ax² + bx + 35, এটা সমান 0। এর বীজদ্বয় বলা আছে -5 ও -7। তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় -5 ও -7। তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় -5 ও -7, তাহলে বীজদ্বয়ের যোগফল, তাহলে -5 প্লাস -7, এটা হলো বীজদ্বয়ের যোগফল। বীজ দুটো যোগ করছি, এটা হয় -b/a, তাহলে সমান -b/a ও বীজদ্বয়ের, আচ্ছা এখান থেকে কী পাই, এখান থেকে পাই মাইনাস প্লাস, 5 × 7 = 35, তাহলে পাই -b/a
সমান 35 পাই। এবার 2 নম্বর যে সমীকরণ আছে, আচ্ছা এখানে আরেকটা স্টেপ এগিয়ে নিই। এখানে বলতে পারি যে b সমান 35a, তার আগে একটা মাইনাস। এবার আমি বীজদ্বয়ের গুণফল বের করব। -5 ইন্টু -7, এটা আছে c/a, c ফর 35 বাই a। তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস মাইনাসে প্লাস, 5 7 35 সমান 35/a। আর এখান থেকে লেখা যায় 35a সমান 35 বা a সমান 35/35, আর এটা সমান 1, বা a ইজ ইকুয়াল টু 1। এবার b এর মান বের করতে হবে। a সমান 1 বেরিয়েছে। b সমান -35a এটা ছিল, তাহলে পাই b সমান -35, a ফর 1 এর মান বেরিয়েছে 1, তাই এখানে 1 বসাবো, বা b সমান -35। তাহলে কি বেরোলো এখানে? অতএব a এর মান 1 ও b এর মান -35। ও এখানে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে। -5 প্লাস -7, এটা অ্যাকচুয়ালি যোগ করতে হবে, মানে -7 প্লাস -5, -5 -7, তাহলে এটা হলো -12। এটা তাহলে b সমান মাইনাস মানে দুই দিক দিয়ে কেটে দিলে b সমান 12a, b সমান 12a। তাহলে এখানে b সমান লিখব 12a সমান 12 ইন্টু 1, অর্থাৎ এটা 12। তাহলে বা b সমান 12, তাহলে a এর মান 1 ও b এর মান 12। এক্স স্কোয়ার সমানুপাতি ওয়াই জেড, ওয়াই স্কোয়ার সমানুপাতি জেড এক্স এবং জেড স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই হলে অশূন্য ভেদধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। তো অশূন্য ভেদধ্রুবক তিনটি ধরে নিই k1, k2 আর k3। মনে করি অশূন্য ভেদধ্রুবক তিনটি k1, k2 ও k3 ধরে নিলাম। এবার দেখো এখানে বলা আছে এক্স সমানুপাতি, এক্স স্কোয়ার সমানুপাতি ওয়াই জেড, তারপরে আছে ওয়াই স্কোয়ার সমানুপাতি জেড এক্স, তারপরে আছে জেড স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই। তো প্রথমে আছে এক্স স্কোয়ার সমানুপাতি ওয়াই জেড, তো এক্স স্কোয়ার সমান লিখতে পারি k1 ওয়াই জেড, আর এখান থেকে k1 সমান লিখতে পারি এক্স স্কোয়ার বাই ওয়াই জেড। এখান থেকে ওয়াই স্কোয়ার সমান k2 জেড এক্স বা k2 সমান ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, আর এখানে লিখতে পারি জেড স্কোয়ার সমান k3 এক্স ওয়াই বা k3 সমান জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। তাহলে ভেদধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক বের করতে হবে। অতএব k1 ইন্টু k2 ইন্টু k3, k1 এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, k2 ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, k3 জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। তাহলে দেখো উপরে পার্টটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর নিচের পার্টটা হচ্ছে এক্স 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 স্কোয়ার, ওয়াই আর ওয়াই ওয়াই স্কোয়ার, জেড এবং জেড জেড স্কোয়ার। ওপর নিচে কেটে গেলে 1 পাচ্ছি। তাহলে কি লিখব? তাহলে অতএব k1 k2 k3 এটা ইজ ইকুয়াল টু 1। তো এখানে প্রশ্ন ছিল ভেদধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। অতএব ভেদধ্রুবক তিনটির গুণফল
ভেদ ধ্রুবক তিনটির গুণফল এক। এরপরে 4-এর 5-এ আছে ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যেন এও সিবি একটি সামান্তরিক হয়। এও সি কোণ এর মান নির্ণয় করো। এও সিবি একটা সামান্তরিক হতে হবে। তো এখানে একটা অকেন্দ্রীয় বৃত্ত আঁকছি প্রথমে। এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত। এখন এবিসি, আচ্ছা ও এ সিবি এটা একটা সামান্তরিক, এটা ইজ এ ও এ সি বি। এটা এভাবে আঁকছি। এ বি সি ও এ, বা আমি এখানে এ দিলাম, এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। ও এ, যাই হোক, ও এ সিবি একটি সামান্তরিক বলা আছে। তো এখান থেকে এ ও সি কোণের মান বের করতে হবে। এ ও সি অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তাহলে এই কোণটার মান বের করার জন্য আমি আর একখানা বিন্দু নিলাম পি। এখন সি এর সাথে পি যোগ করব এবং এ এর সাথে পি যোগ করে দিলাম। তাহলে বৃত্তের পরিধিতে একটি বিন্দু পি নিয়ে এ ও সি বিন্দুর সাথে যুক্ত করা হলো। তাহলে যুক্ত করে দিলাম। এখন দেখো এপি সিবি বৃত্তস্থ চতুর্ভুজ, এপি সিবি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি। অতএব কোণ এর কোণ নাম এপিসি প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি। আবার আচ্ছা, তাহলে এওসি কোণটা এটা কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ, তাহলে এটা এই কোণের দ্বিগুণ হবে। আবার কোণ এওসি সমান 2 কোণ এপিসি। আবার এওসি কোণটা এই এবিসি কোণের সাথে সমান, কারণ এটা একটি সমান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে এবিসি কোণের সমান, তাহলে কি পেলাম, এওসি কোণ এবং এবিসি কোণ পরস্পর সমান। এটা এর দ্বিগুণ, তাহলে এটাও এর দ্বিগুণ। তো এখানে যে সম্পর্ক লিখেছি আমরা এপিসি, তাহলে এপিসিটা, এই যে এপিসি কোণটা এই কোণের হাফ, এবিসি কোণের হাফ। তাহলে আমরা এখানে লিখব এই সম্পর্ক থেকে কোণ এবিসি প্লাস এই এপিসি কোণটা লিখলাম, এটা এই এবিসি কোণের হাফ অফ কোণ এবিসি, এটা সমান 180 ডিগ্রি, বা 2 হলো লসাগু। এখন 2 আর এবিসির সাথে গুণ করলে 2 এ বিসি প্লাস 1 এ বিসি সমান 180 ডিগ্রি, বা 3/2 কোণ এবিসি সমান 180 ডিগ্রি। এখান থেকে পাই কোণ এবিসি সমান 180 ডিগ্রি ইন্টু এই যে 3 এর 2 আছে, এখানে আমরা 2 এর 3 লিখতে পারি, 3 6 18 60। তাহলে এটা হলো 120 ডিগ্রি। এবিসি কোণ যখন 120 ডিগ্রি, এটাও তাই। অতএব
কোন এই যে এবিসি আর ইউসি পরপর সমান, ইউসি আর এবিসি পরপর সমান, তাহলে কোন এ ও সি এটা সমানও কি 120 ডিগ্রি। দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এবি ও এসি জ্যাদ্বয় অন্য একটি বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করি পি কিউ সমান 1/2 বিসি। তাহলে এককেন্দ্রীয় বৃত্ত দুটি। তো প্রথমে বাইরের বৃত্তটা অর্থাৎ বড় বৃত্তটা এঁকে নেব, তারপরে ছোট বৃত্তটা। তাহলে দুটো এককেন্দ্রীয় বৃত্ত এঁকে নিলাম। এবি ও এসি জ্যাদ্বয় অন্য একটি বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে। এটা আচ্ছা, এই বিন্দুটা কিন্তু কমন আছে, এটা মাথায় রাখতে হবে। তো এখান থেকে এ স্টার্ট করলাম, তাহলে এটা হলো এবি, এটা এবি এবং এসি, এটা হলো সি। বৃত্তকে পি ও কিউ বিন্দুতে, এটা পি বিন্দু আর এটা কিউ বিন্দু। এখন পি কিউ সমান, এটা হলো পি কিউ, এটা সমান প্রমাণ করতে হবে 1/2 বিসি। এই বিসি যে সরলরেখাটা আছে এর 1/2 আমাকে প্রমাণ করতে হবে পি কিউ সমান 1/2 বিসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে পি বিন্দুর সঙ্গে এই বৃত্তের কেন্দ্র ও যুক্ত করতে হবে, এদিকেও তাই কিউ বিন্দুর সঙ্গে বৃত্তের কেন্দ্র ও যুক্ত করলাম। তাহলে দেখো এটা স্পর্শক, এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটা লম্ব হচ্ছে এবির উপরে, এটা স্পর্শক, এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে ও কিউটা এসির উপরে লম্ব হচ্ছে, তাহলে ওপি লম্ব এবি ও ও কিউ লম্ব এসি। তাহলে কি হলো, তাহলে এখানে হলো যে বড় বৃত্তটা যদি দেখি এর কেন্দ্র থেকে এর জ্যায়ের উপরে লম্ব টেনেছি, তাহলে পি বিন্দু হবে এবি এর মধ্যবিন্দু। তাহলে অতএব এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। কারণ আমরা জানি যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে তার জ্যায়ের উপরে লম্ব টানলে সেই যে লম্বটা সেই জায়গাটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে এপি আর এবি পরপর সমান, তাহলে এটা হলো এবি এর মধ্যবিন্দু। একই রকমভাবে এই জ্যায়ের উপরে একটা লম্ব ও কিউ, তাহলে এসি এর মধ্যবিন্দু কিউ, আমি সেটাই লিখেছি। তো এখন এ বি সি ত্রিভুজ নিলে, এবিসি ত্রিভুজ নিলে আমরা বলতে পারবো যে এবি এর মধ্যবিন্দু পি আর এসি এর মধ্যবিন্দু কিউ। ক্লাস 9-এ তোমরা পড়েছো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যদি যোগ করা হয়, যে সরল রেখাংশ পাবো সেটা তৃতীয় বাহুর সমান্তরাল হয় ও অর্ধেক হয়। তাহলে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, অতএব পি কিউ সমান 1/2 বিসি। এটা প্রমাণ করা ছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। এরপরে 7 দাগে আছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ, বিসি ও ইএফ অনুরূপ বাহু। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা যথাক্রমে 36 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার হলে বিসি সমান 9 সেন্টিমিটার। যদি বিসি সমান 9 সেন্টিমিটার হয় তবে ইএফ এর মান কত হবে? তাহলে ত্রিভুজ দুটো আঁকতে হবে, নামটা খুব সতর্কভাবে দিতে হবে, কারণ কোথায় এবিসি তো কোনো সমস্যা নেই, এবিসি নাম্বারটা আমরা যে কোনোভাবে দিতে পারি। যখন ডিইএফ নামটা দেবো তখন কিন্তু অনেক চিন্তা করে দিতে হবে, কারণ অনুরূপ বাহুগুলো যেন নামটা ঠিকঠাক জায়গায় হয়।
এটা 4-এর 7। তো আমি হিসাবের সুবিধার জন্য এখানে আমি সমকোণী ত্রিভুজ একটা এঁকে নিয়েছি হিসাবের সুবিধার জন্য। এটা এ বি সি, ঠিক এর সাথে সদৃশ আর একখানে ত্রিভুজ আঁকবো। একটু ছোট সাইজে রাখলাম কারণ ত্রিভুজ সদৃশ হওয়ার জন্য ছোট বড় কোনো ম্যাটার করবে না। তাহলে এখানে ডি ই এফ নাম দিতে হবে। এখন ডি এখানে দেবো না এখানে দেবো সেটা চিন্তা ভাবনা করার বিষয়। এখানে বিসি এবং ইএফ অনুরূপ বাহু, ইএফ এবং বিসি, এই যে বিসি বাহু আর এই বাহুটা, তাহলে এখানে বিসি দিলে আমাকে এখানে ইএফ দিতে হবে, এখানে দিতে হবে ইএফ, তাহলে নিশ্চয়ই এখানে ডি হবে। এবার তাহলে কি আমরা নামটা দিলাম প্রশ্ন পড়ে, প্রশ্নে কোথাও অনুরূপ বাহু বলা আছে সেটা দেখে। তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ এর পরিসীমা দেওয়া আছে, এটা 36 আর নিচেরটা দেওয়া আছে 18। তাহলে অনুপাত করলে 2:1। তাহলে কী হলো, পরিসীমার যে অনুপাত হবে এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাতও কিন্তু তাই হবে। তো এখানে আমাকে বের করতে হবে বিসি সমান কত, বিসি এই বাহুটার মান বের করতে হবে। এখানে না, বিসি সমান 9 সেমি দেওয়া আছে, বিসি সমান 9 সেমি দেওয়া আছে। আমাকে বের করতে হবে ইএফ সমান, ইএফ সমান কত। তাহলে বিসি ইএফ আমি দেখতে পাচ্ছি 2:1, অর্থাৎ এটা ডবল এটা হাফ। তো এটা যদি 9 হয়ে থাকে এটা 9-এর হাফ অর্থাৎ 4.5 হবে। তবু আমরা অঙ্ক কষে কীভাবে করব সেটা একবার দেখে নিই। তাহলে এই যেমন ত্রিভুজের পরিসীমার অনুপাত পেলাম, আমরা বলতে পারবো অতএব বিসি বাই ইএফ সমান 2/1। এখন বিসি ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার, ইএফ ইজ ইএফ এটাই হলো, বজ্রগুণ করলে ভাই 2EF ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার। এখান থেকে পাই ইএফ ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার বাই 2, তাহলে এটা 4.5 অর্থাৎ 4.5 বলতে পারি, বা এটা আরও বলতে পারি 4/1/2। তাহলে 4.5ও বলা যাবে, 4/1/2 সেন্টিমিটার বলা যাবে। তাহলে অতএব এখানে ইএফ এর মান কত, ইএফ এর মান 4.5 সেমি বা 4/1/2 সেমি। এটা 7 দাগ হয়ে গেল। এরপরে 8-এর দাগ। আচ্ছা, 8-এর দাগে আছে সাইন 3a প্লাস কস 2b সমান 2 হলে কস 2a প্লাস সাইন 3b এর মান কত। আমরা জানি দেখো সাইন এবং কস এর মান সবচেয়ে বড় হলে 1 হতে পারে, 1-এর চেয়ে বড় হয় না। তো 1-এর চেয়ে বড় হয় না, তাহলে এর যোগফল আবার 2 দেওয়া আছে। তার মানে আমরা বলতে পারি সাইনের সবচেয়ে বড় মানটা এখানে ধরা আছে, কসের সবচেয়ে বড় মানটা এখানে ধরা আছে। এটা যেহেতু 2 দেওয়া আছে সেহেতু কিন্তু আমরা সাইনের বড় মান এবং কসের বড় মান এর মধ্যে ধরা আছে ভাবতে পারি। অর্থাৎ আমরা সেক্ষেত্রে লিখতে পারবো সাইন 3a সমান 1, কস 2b সমান 2। তো এখানে লিখব সাইন 3a প্লাস কস 2b এটা সমান 2। তাহলে 2 যখন, তাহলে আমরা বলতে পারি কি যে আমরা জানি, এখানে লিখব আমরা জানি যে সাইন থিটা ও কস থিটা এর সর্বোচ্চ মান মানে সবচেয়ে বড় মান, সর্বোচ্চ মান সমান 1। অতএব সাইন 3a এটা সমান আমরা 1 লিখতে পারি। আর 1 মানে আবার সাইন 90 ডিগ্রিও হয়, তাহলে এখান থেকে 2 ডিগ্রি তুলনা করে বলবো 3a সমান 90 ডিগ্রি বা a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 3, আর এটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। cos 2b সমান 1, আমরা জানি cos 0 ডিগ্রিতে 1 হয়, তাহলে 2b সমান 0 বা b ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি বাই 2, এটা সমান 0। তাহলে 0 ডিগ্রি, b সমান 0 ডিগ্রি পেলাম। অতএব আমাকে এখন বের করতে হবে cos 2a প্লাস সাইন 3b সমান cos
এ ফর 30 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 30 ডিগ্রি প্লাস সাইন 3 ইন্টু বি ফর 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি হলো, সমান কস 60 ডিগ্রি প্লাস সাইন 0 ডিগ্রি। কস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/2, সাইন 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2, এই 0, অতএব এটা হলো 1/2, অতএব কস 2a প্লাস সাইন 3b এটা সমান 1/2। আচ্ছা, নেক্সট অঙ্কে আছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, ওই বৃত্তে 66 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির মান কত? তাহলে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, এখান থেকে পরিসীমা বের করব। আমরা জানি পরিসীমা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখানে যে 66 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ কত কোণ উৎপন্ন করবে সেটা বলতে হবে। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ লিখে প্রথমে আমাকে পরিসীমা বের করে নিতে হবে। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ আর এটা ইজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার, এই কোণটা থিটা, আর এখানে এটা 66 সেন্টিমিটার বলা আছে, তাহলে থিটার মানটা বের করতে হবে। তো যাই হোক, পরিসীমা সমান 2 পাই আর, বৃত্তের পরিসীমা সূত্র সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর ফর 14 সেন্টিমিটার, এটা 2, তাহলে এটা হলো 88 সেমি। তাহলে দেখো 88 সেন্টিমিটার অর্থাৎ পুরো পরিধিটা, অর্থাৎ 360 ডিগ্রি কোণ বোঝাচ্ছে। 360 ডিগ্রি মানে আমরা জানি 2 পাই, তাহলে লিখব 88 সেন্টিমিটার চাপ কেন্দ্রে উৎপন্ন করে 2 পাই কোণ, 2 পাই রেডিয়ান, কোণ 1 সেন্টিমিটার চাপ কেন্দ্রে উৎপন্ন করে 2 পাই বাই, এখানে 360 ডিগ্রি লিখলাম না, আমি 360 ডিগ্রি পরিবর্তে 2 পাই লিখেছি, কারণ পাই মানে আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এটা 88 হলো রেডিয়ান কোণ, আর 66 সেন্টিমিটার চাপ কেন্দ্রে উৎপন্ন করে 2 পাই বাই 88 ইন্টু 66 রেডিয়ান কোণ। তাহলে যদি 11 দিয়ে কাটি, 6 11 66, 8 11 88, এটা কাটাকুটি করলে 4, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে সমান কোণটার মান হচ্ছে 3 পাই বাই 2 রেডিয়ান, বা আমরা এখানে সি দিতে পারি, 3 পাই বাই 2 সি, অর্থাৎ 3 পাই বাই 2 রেডিয়ান। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন অফ এফআই এক্স ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k, সামেশন অফ এফআই ইজ ইকুয়াল টু 20, তাহলে কে এর মান কত হবে? চারের 10 কী দেওয়া আছে লিখে নিই। এখানে গড় সমান 8.1, সামেশন অফ এফআই এক্স আই সমান 132 প্লাস 5k, সামেশন অফ এফআই এটা ইজ ইকুয়াল টু 20, তাহলে গড় সমান, আমরা আবার জানি গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ এফআই এক্স আই বাই সামেশন অফ এফআই, এটা দেওয়া আছে 8.1। তো সামেশন অফ এফআই এক্স আই এর মান দেখো, এর মান 132 প্লাস 5k, তাহলে এর মান 132 প্লাস 5k, সামেশন অফ এফআই এর মান দেওয়া আছে 20 সমান 8.1, আমি দিলাম 81/10, দশমিকটা তুলে লিখলাম। বোথ সাইড 20 আর 10 কাটতে পারি, কাটলে 10 দুগুণ 20, 10 একে 10। এবার বজ্রগুণ করব, তাহলে
1 দিয়ে 132 প্লাস 5কে 81 ডবল 162, বা আমরা লিখতে পারি 5K ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132, বা 5K সমান 132 থেকে 162 যদি বিয়োগ করা হয় তাহলে আমরা পাবো 30, বা K ইজ ইকুয়াল টু 30/5, আর এটা সমান 6, বা K সমান 6। এরপরে 11 দাগে আছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে প্রথমে ব্যাসার্ধ বের করে নিই। এখানে যেহেতু অর্ধগোলক আছে তাহলে ব্যাসার্ধ আর ধরে নিলে এর ঘনফল বা আয়তন হবে 2/3 পাই আর কিউব। তাহলে মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার, অতএব আয়তন সমান 2/3 পাই আর কিউব সমান 2/3 পাই আর এর, আচ্ছা এখানে আর তো আরই ধরেছি, তো যাই হোক এত ঘন সেমি। তাহলে এর মান 144 পাই দেওয়া আছে, এখান থেকে আর এর মান বের করতে হবে। তাহলে লিখব প্রশ্নানুসারে 2/3 পাই আর কিউব সমান 144 পাই, বা আর কিউব সমান 144 পাই, আর এদিকে হচ্ছে 2π/3, তাহলে আমি লিখব 3/2 পাই, উল্টে লিখলাম। তো পাই পাই কেটে দিলাম, এটা 72 দুগুণ 144, বা আর কিউব সমান 3 দুগুণ 6, 3 সাথে 21, এটা অ্যাকচুয়ালি 6-এর কিউব। আর কিউব সমান যদি 6-এর কিউব হয় আমরা লিখতে পারি আর সমান 6। তাহলে অতএব অর্ধগোলকটির ব্যাস, এটা ছিল ব্যাসার্ধ, তাহলে ব্যাস সমান 6 × 2 সেমি সমান 12 সেন্টিমিটার। এরপরে আছে 4-এর 12। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √3 গুণ, ভূমির ক্ষেত্রফলের √3 গুণ। শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফলের অনুপাত, এই ভূমির ক্ষেত্রফলের √3 গুণ বলা আছে, তো এখানে ব্যাসার্ধ পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ তির্যক উচ্চতা লাগবে এবং উচ্চতা লাগবে। তাহলে এখানে ধরে নিই, মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে আর একক, এইচ একক ও এল একক। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক, ও ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে প্রশ্ন অনুসারে লিখব পাই আর এল সমান পাই আর স্কোয়ার ইন্টু √3। পাই পাই দুই দিক দিয়ে কেটে দিলাম,
আর স্কোয়ার থেকে একটা আর, এখান থেকে আর কেটে দিলাম, তাহলে পাচ্ছি এল ইজ ইকুয়াল টু r√3। এবার কি করব, উভয় পক্ষকে বর্গ করব, বা এল স্কোয়ার সমান r√3 তার হোল স্কোয়ার। তাহলে শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে লিখবো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 3, √3 স্কোয়ার করলে 3 হবে, এখানে আর স্কোয়ার আছে, তাহলে 3r স্কোয়ার। তো আমাকে এখন বের করতে হবে উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত। তাহলে উচ্চতা এইচটাকে আমি বাদিকে রাখি, সমান 3r স্কোয়ার, এবং এই আর স্কোয়ার ডান দিকে নিয়ে গেলে মাইনাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে পেলাম এইচ স্কোয়ার সমান 2r স্কোয়ার, বা এইচ সমান 2r স্কোয়ার, রুটের মধ্যে √2 আর আর স্কোয়ারের বর্গমূল হলো আর। তো এখান থেকে কী পেলাম, এখান থেকে পেলাম আমাকে বের করতে হবে এইচ ইজ টু আর, বা এইচ বাই আর বের করতে হবে। তাহলে উভয় পক্ষকে আর দিয়ে ভাগ করব, তাহলে এইচ বাই আর, এখানে এই বাঁ দিকটি আর দিয়ে ভাগ করলাম, √2 ইন্টু আর, ডান দিকটাকেও আর দিয়ে ভাগ করলাম, আর আর কেটে যাবে, তাহলে এখানে থাকলো √2/1। অতএব এইচ ইজ টু আর সমান √2:1। অতএব তো এখানে উচ্চতা ব্যাসার্ধের অনুপাত চাইছিল, তাহলে লিখব উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত সমান √2:1। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।